আসসালামু আলাইকুম। আজকের ক্লাসেও বরাবরের মতো তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসটাতে আমরা সম্ভবত দ্রাব্যতা গুণফল পড়েছিলাম। দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা এবং দুই ধরনের যোগের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফলের মান কেমন হবে সেটা রাশিমালা নির্ণয়টা দেখেছিলাম। তো আমি প্রথমে জিজ্ঞেস করতে যাচ্ছি যে দ্রাব্যতা গুণফল বলতে কি বোঝায়, কারো মনে আছে কিনা দেখি। ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার গুণফলকে। কাদের ক্ষেত্রে স্যার একটু যদি স্পেসিফিক বলতেন, কাদের ক্ষেত্রে এটা? যে কোনো যৌগ? স্যার নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রাব্যের লবণ ভেরি থেকে গুড। এই তো উৎপন্ন এটাই জানতে চাচ্ছি স্যার। একটা স্বল্প দ্রবণীয় যৌগের মধ্যে, একটা স্বল্প দ্রবণীয় যৌগের সম্পৃক্ত দ্রবণের মধ্যে, এবং আমরা এটাও পড়েছিলাম স্যার যে স্বল্প দ্রবণীয় যৌগগুলো সম্পৃক্ত দ্রবণ খুব সহজেই তৈরি হয়ে যায়, কারণ এগুলো দ্রাব্যতা খুবই কম। একটা উদাহরণ পড়েছিলাম, যেমন 100 মিলিলিটার পানির মধ্যে মাত্র আমি 1.43 গ্রাম সিলভার ক্লোরাইড দিলে সেটা সম্পৃক্ত হয়ে যায়। অনেক অল্প পরিমাণ দিলে এটা সম্পৃক্ত হয়ে যায়। তাহলে এই ধরনের কোনো একটা স্বল্প দ্রবণীয় যৌগের সম্পৃক্ত দ্রবণে আমরা উপাদান যে আয়নগুলো পাবো, ক্যাটায়ন অ্যানায়ন, এগুলোর ঘনমাত্রার গুণফলকে বলবো দ্রাব্যতা গুণফল। তো আমরা গতকাল এই টাইপের এবি টাইপের যোগের দ্রাব্যতা গুণফল নির্ণয় করার জন্য রাশিমালা যেটা অর্থাৎ এখানে যে কেএসপি সমান এস স্কয়ার সেটা প্রমাণটা দেখেছিলাম। তাহলে একটা ম্যাথ দিলে কি করতে পারবে এখন? এই নিয়মটা দিয়ে যদি স্যার একটা ম্যাথ দিই। দেন স্যার। আচ্ছা স্যার দিচ্ছি স্যার। একটু স্যার বোর্ডে এটা দেখেন, তাহলে বোর্ডে লিখে আছে যদি তোমাকে এই টাইপের দেওয়া হয় যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.01 মোলার ক্যালসিয়াম কার্বনেট দ্রবণের কেএসপি কত, তাহলে স্যার ক্যালসিয়াম কার্বনেট কোন টাইপের যৌগ হবে? প্রশ্নটা কি পড়া যাচ্ছে? ওখানে স্যার এবি টাইপের। এবি টাইপের, কারণ একটা ক্যালসিয়াম আয়ন একটা কার্বনেট আয়ন পাবো আমরা। এটা কি করতে পারবো না স্যার? একটা করে দিব আগে, প্রাথমিক কিভাবে করতে হয় করে দেন একটা। আর একটা করে দেন। আচ্ছা স্যার একটা দেখাই দেন। আমরা এখানে তোমরা স্ক্রিনের মধ্যে স্লাইডে যেভাবে দেখতে পাচ্ছ প্রথমে সেভাবে লিখবা যে ক্যালসিয়াম কার্বনেট জলীয় দ্রবণে নিম্নরূপে আয়নিত হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেট আমি কথাটাকে স্কিপ করে যাচ্ছি। তাহলে ক্যালসিয়াম কার্বনেট যখন আয়নিত হবে তখন সেক্ষেত্রে পাবে ক্যালসিয়াম আয়ন এবং কার্বনেট আয়ন। তাহলে দেখো আমরা 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম আয়ন এবং 1 মোল কার্বনেট আয়ন পাচ্ছি। এখানে আমাকে দেখো একটা মান দেওয়া আছে 0.01 মোলার। তো স্যার এই যে আমাকে যেহেতু এটা কেএসপি নির্ণয় করতে বলেছে, তাহলে আমি বুঝে যাচ্ছি অবশ্যই এটা সম্পৃক্ত দ্রবণ, এবং সম্পৃক্ত দ্রবণের যে মোলারিটি সেটাকে আমরা কি বলি স্যার? দ্রাব্যতা না? জি স্যার। জি স্যার, সম্পৃক্ত দ্রবণের মোলারিটিটাই হচ্ছে তার দ্রাব্যতা, অথবা এটা হচ্ছে কি মোলার দ্রাব্যতা। কি তার মোলার দ্রাব্যতাটা আমাকে দেওয়া আছে, সেখান থেকে আমাকে কেএসপি মানটা নির্ণয় করতে বলছে। তো সুতরাং আমাকে এখানে লিখতে হবে আমাকে দেওয়া আছে এস এর মান হচ্ছে 0.01 মোলার। যেখানে যেহেতু আমরা 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম আয়ন 1 মোল কার্বনেট আয়ন পেয়েছি, সেজন্য এখান থেকে এস মোল থেকে এস মোল পাবো। সুতরাং কেএসপি সমান ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু কার্বনেট আয়নের ঘনমাত্রা, বা দ্রাব্যতা বলতে পারি, মোলার দ্রাব্যতা। তাহলে এখন দ্রাব্যতা এস, এখানেও এস গুণ করে পাচ্ছি আমরা এস স্কয়ার জায়গায় মানটা বসাই দিই। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পেয়ে যাব। স্যার নিচের দিকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্যার? জি স্যার দেখা যাচ্ছে। এখানে একক লিখার সময় আমরা এখানে মোলার স্কয়ার লিখতে পারি, বা মোলার মানে কি বোঝায়? মোল পার লিটার। তাহলে মোল পার লিটারকে যদি আমরা স্কয়ার করি তাহলে কি পাবো? মোল স্কয়ার পার লিটার স্কয়ার। দেখি তোমরা করতেছো নাকি অ্যাসেস নিচ্ছ, কোনটা?
করা হয়েছে? রেসপন্স নেই, সম্ভবত কথা শুনতে পাচ্ছ না। আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার শুনতে না পাচ্ছি স্যার স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, করা হয়েছে এটা? জি স্যার হয়েছে। আচ্ছা স্যার। স্যার আচ্ছা, বলেন, মোল বলেন। পার লিটার এককটা পাওয়া যাবে কোন সূত্র? S ইকুয়াল টু, ওইটা একটু বলে দেন কোনটা স্যার? স্যার। মোল পার লিটার যে হ্যাঁ, মোল একক পার আছে লিটার, না? এটা স্যার মোলার মানে তো মোল পার লিটার। মোলার মানে জি মোল স্যার। পার লিটার না, তো আমি চাইলে এখানে মোলার লিখতে পারি বা মোল পার লিটার লিখতে পারি। মোলার মানে মোল পার লিটার স্কয়ার, তাহলে এখানে আমরা শুধু পাবো কত? 0.0001 মোল স্কয়ার পার লিটার স্কয়ার। বা এটাকে 1 * 10 ইনভার্স 4 লিখা যায়। 1 * 10 ইনভার্স 4 মোল স্কয়ার পার লিটার স্কয়ার। আশা করি স্যার পারা যাবে। তাহলে আমি এর পরের টাইপে চলে আসতেছি, AB2 টাইপে। তো AB2 টাইপের মধ্যে আমরা দেখতে পাই, আচ্ছা AB2 টাইপের মধ্যে কি রকম দেখা যাচ্ছে দেখো তো। AB2 টাইপের যৌগগুলো জলীয় দ্রবণের মধ্যে নিম্নরূপ আয়নিত হয়। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 1 মোল AB2 থেকে 1 মোল A2+ এবং 2 মোল B-। তো স্যার এটা ভাঙার নিয়মটা কি স্যার বলছিলাম যে A এর যোজনী হচ্ছে 2, B এর যোজনী 1, অর্থাৎ একজনের যোজনী অন্যজনের পাশে। আমরা অনেক সময় দেখা যায় যে স্যার একজনের দোষটা অন্যজনের উপর চাপাই দিই। যেমন ধরো তুমি এবং তোমার বোন মারামারি করছো, ঠিক আছে, কোনো কিছু নিয়ে মারামারি করছো, যেমন তোমার মা বাবা এসে জিজ্ঞেস করবে যে কে করছে, তখন আমরা সবসময় কি আমরা নিজেদের দোষটা না বলে অন্যজনের উপর বলে দিই যে ও করছে সবকিছু, ঠিক আছে। তা আমাদের দোষটা আমরা অন্যের উপর চাপাই দিতে পছন্দ করি। এইটাকে বাংলায় বলা হয় একটা প্রবাদে যে উদুর পিণ্ডি বুদুর গাড়ে, অর্থাৎ একজনের দোষ অন্যজনের ঘাড়ে চাপানো। তো এটা বলছি এই জন্য যে আমরা যখন যোজনী লিখি, মানে যোজনী দিয়ে কোনো একটা যোগের সংকেত লিখি, তখন একজনের যোজনী বসে অন্যজনের ঘাড়ে। দেখো এ এর যোজনী বসছে বি এর পাশে, বি এর যোজনী এ এর পাশে। তো এখান থেকে আমি বলতে পারি না যে এ এর যোজনী হচ্ছে 2, বি এর যোজনী 1। এটা তো বুঝছি স্যার। এখন হ্যাঁ, যেহেতু এখানে এ এর যোজনী 2, তো আমরা মনে রাখবো যে যোজনী এবং জারণ সংখ্যা কিছু কিছু যোগের মধ্যে একই হয়ে যায়। যেমন এখানে এ যোজনী যেহেতু 2, তাহলে এ জারণ সংখ্যা হচ্ছে 2। তাহলে এ যেহেতু ধনাত্মক, তাহলে এ হবে 2+, আর বি এর যোজনী 1 বলে তার জারণ সংখ্যা 1, সেজন্য এখানে -1। ঠিক আছে, এ এর উপর 2+, বি এর উপর -1। এখন যেহেতু এখানে একটা এ দুইটা বি, সেজন্য আমরা এখানে পাচ্ছি একটা A2+ আর দুইটা B-। এই কথাটাই বুঝি নাকি স্যার সমস্যা আছে এই আয়নটা ভাঙাতে? স্যার একটু আরেকবার বলেন। AB2 তে হ্যাঁ, AB2 এটাকে ভেঙে আমরা কি পাবো স্যার? A+B- এরকম না? কিন্তু এখানে A এর যোজনী যেহেতু 2, সেজন্য আমরা A এর উপরে প্লাসটা দিব কত? 2, A2+, আর B এর যোজনী 1, সেজন্য B এর উপরে -1। এতটুকু বুঝছি আয়নগুলো। এখন A আছে কয়টা? একটা, এইজন্য A একটা, B আছে দুইটা এখানে, সেজন্য এখানে 2B-। বুঝছি স্যার। বুঝছি স্যার। এখন যদি স্যার এই লাইনটা লিখি যে 1 মোল AB2 থেকে আমি 1 মোল A2+ পাচ্ছি আর 2 মোল B- পাচ্ছি। থেকে 1 মোল পাওয়া যায় যে, মানে হ্যাঁ। A2+। আচ্ছা স্যার, আমাদের বইয়ে যে ম্যাথ গুলো দেয় মানে ফিজিক্স কেমিস্ট্রি, ওগুলোর সলিউশনের জন্য কি গাইড কিনতে হবে স্যার? কোথায় কিনবো, মানে কোথায় কিনবো, কি কিনবো? আচ্ছা, এগুলো স্যার সবগুলো আমরা তো এখানে ক্লাসের মধ্যে তার সবগুলো সব করা দেওয়া সম্ভব না। তোমরা চাইলে একটু হেল্প নেওয়ার জন্য গাণিতিক রসায়ন নামে পাওয়া যায় একটা, গাণিতিক রসায়ন বা গাণিতিক পদার্থবিজ্ঞান নামে কিছু বই পাওয়া যায়, এগুলো নিতে পারো। স্যার কোথায় পাওয়া যায় এরকম গাণিতিক সহ? অবশ্যই লাইব্রেরিতে পাবা, সবগুলো বইয়ের ম্যাথ আর থাকে, তার শুধু একটা। সলিউশন সহ পাবো? হ্যাঁ, সলিউশন অবশ্যই সবগুলো বইয়ের সলিউশন দেওয়া আছে, ম্যাথ মানে সলিউশন। স্যার, মানে লাইব্রেরিতে যে বলতে হবে যে গাণিতিক সমস্যার। হ্যাঁ, গাণিতিক রসায়ন বা গাণিতিক পদার্থ। স্যার হ্যাঁ স্যার, বলেন। স্যার এমনি গাইড আমরা কোনটা নিব? সলিউশন আছে স্যার, অন্যগুলো তো গাইড স্যার, সাজেস্ট করে। আমি স্যার গাইডের কথা এমনি বলতে পারতেছি স্যার, শুধু গাণিতিকটা নিতে পারেন, এমনিতে গাইডের তো প্রয়োজন নেই স্যার। আমরা গাইডটাকে স্কিপ আচ্ছা করে আচ্ছা যা মেইন বইটা করি। মেইন বইতে সবকিছু আছে। আমাদের মেইন বই এখন যেটা স্যার, অক্ষপত্র বলি বা আমাদের আরো যে বইগুলো আছে, সেগুলো মোটামুটি গাইডের মতোই সবকিছু গুছিয়ে দিছে। শুধু সৃজনশীলের গগুলো ছাড়া বাকি সবকিছু গুছানোই আছে ওখানে। বই পড়ো, জি স্যার। গাইডের মধ্যে দেখো যে অনেক কিছু ভুলভাল থাকে, দরকার নেই।
এই জন্য শুধু ওই গাণিতিক রসায়নের জন্য তোমরা একটু হেল্প নেওয়ার জন্য চাইলে ওইটা নিতে পারো, এই ম্যাথগুলো সমস্যা সমাধান করার জন্য, সবগুলো ম্যাথ করার জন্য, কিন্তু এমনিতে ওই গাইডের দরকার নেই। আচ্ছা স্যার, আমি একটু ওই যে উদাহরণটা বলছি সেটা আরেকটা সেকশন আমাকে জিজ্ঞেস করছিল, তোমরা হয়তো জিজ্ঞেস করো নাই, তোমরা হয়তো বুঝছো এটা। দেখো 1 মোল এবি থেকে আমি 1 মোল এ প্লাস 1 মোল বি মাইনাস কিভাবে পাইছি, এটা ওরা জিজ্ঞেস করতেছিল যে 1 মোলকে তো এটা দুই ভাগ করে ফেলে অর্ধেক অর্ধেক হয়ে যাওয়ার কথা। করছিল স্যার হ্যাঁ স্যার এই দিকে আসলে 2 মোল হয়ে যেটা আমি জিজ্ঞেস করতে চাইছিলাম। জিজ্ঞেস করতে চাইছিলাম। আচ্ছা স্যার, এখন মনে স্যার করি 2 মোল হয়ে গেছে। হ্যাঁ স্যার একটু জিজ্ঞেস করতে স্যার, একটু বুঝিয়ে দিচ্ছি আমি এটাকে। মনে করো তোমাদের বাসায় আজকে কোন একটা পার্টি আছে, তোমাদের মেহমান দাওয়াত দিছো, কোন একটা প্রোগ্রামে দাওয়াত দিচ্ছ মেহমানকে, তো তোমরা যেন বাজার থেকে 5টা মুরগি কিনে আনছো, ঠিক আছে? এখন মুরগিগুলো মাঝখান বরাবর জবাই করে দিতে, মাঝখান বরাবর পিস করে ফেলছো। তো মাঝখান বরাবর পিস করার পরে তো আমি যদি মুরগির পা দুইটাকে ডান পা বাম পা ধরি, তাহলে 5টা মুরগি থেকে স্যার ডান পা কয়টা পাবে? 2টা। হ্যাঁ 5টা মুরগি থেকে ডান পা 5টা, বাম পাও 5টা। 5টা। আচ্ছা তো স্যার এখান থেকে কি কথাটা বুঝছি? 5টা মুরগিকে জি জবাই করলে স্যার। যেভাবে আমরা 5টা বাম পা 5টা ডান পা পাই, তেমনি ভাবে 5টা এবি কে যদি আমি ভাগ করি, তাহলে 5টা এ প্লাস 5টা বি মাইনাস পাবো। তাহলে এস স্মল এবি কে ভাঙলে এস স্মল এ প্লাস এস স্মল বি মাইনাস পাবো। এমন না যে কি 5টা মুরগিকে জবাই করে আমি আড়াইটা ডান পা আড়াইটা বাম পা পাচ্ছি, অর্ধেক অর্ধেক হয়ে গেছে। না স্যার। ঠিক আছে স্যার, বুঝছি। এই জন্য স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার মুরগির ক্ষেত্রে তো মানে পা 2টা এখানে, তাহলে কি এও 2টা সেরকম ধরতে হবে? হ্যাঁ স্যার, আমি এটা এই জন্য বলতেছি যে এবি যোগটাকে যখন আমরা মাঝখান বরাবর ভাগ করে ফেলবো, তখন সেটা কিন্তু একটা এ প্লাস একটা বি মাইনাস উৎপন্ন করবে। তাহলে 1 মোল এবি থেকে আমি 1 মোল এ প্লাস 1 মোল বি মাইনাস পাচ্ছি। কাজে আমি যদি এখানে আমাকে এখানে 5 মোল 10 মোল যত মোল দিবে দিক, আমরা ততটা এস এ প্লাস পাবো এবং বি মাইনাস পাবো। এস মোল এবি থেকে এস মোল এ প্লাস এস মোল বি মাইনাস, অর্থাৎ 5টা মুরগি 5টা ডান পা 5টা বাম পা, এরকম। বুঝছি স্যার এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার, তো এটা এই জন্য এরকম হচ্ছে। এখন এ বি টু এর ক্ষেত্রে দেখো তো, যে এ বি টু যখন ভাঙে তখন আমরা দেখতে পাচ্ছি এ বি টু থেকে 1 মোল এ প্লাস পাইছি, 2 প্লাস পাইছি, কিন্তু 2 মোল বি মাইনাস পাইছি, ঠিক আছে? তাহলে এস মোল এ বি টু থেকে আমরা এস মোল এ টু প্লাস পাবো এবং 2 এস মোল বি মাইনাস পাবো, ঠিক আছে? যেহেতু এখানে 1 মোল এ বি টু থেকে 2 মোল বি মাইনাস পাইছি, কাজে এখানকার এস মোল থেকে 2 এস মোল বি মাইনাস পাবো। এই কথাটাই বুঝছি কথা স্যার, কথা কি শোনা যায়নি? বামের ওখানে তো 3 মোল হওয়ার কথা না? ওয়ানের ওখানে 3 মোল হওয়ার কথা না স্যার। এখন মনে করো আমার মুরগিটা, আমি মুরগি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যদি আমার মুরগিটার এক পাশে ধর মাঝখান বড় ভাগ করার পর আমি এক পাশে পাচ্ছি একটা পা, এক পাশে দুইটা পা পাচ্ছি মনে করি, তাহলে সেক্ষেত্রে জবাইগুলি কিরকম হবে দেখো তো, একটা মুরগি থেকে একটা ডান পা দুইটা বাম পা যদি এরকম ধরি, তাহলে এস মোল থেকে এস মোল এ টু প্লাস 2 এস মোল বি মাইনাস। এক পাশে কিন্তু 2 গুণ স্যার, এই যে দুইটা বীজে 1 মোল এ বি টু থেকে আমি 2 মোল বি মাইনাস পাচ্ছি, যেহেতু এখানে 2 আছে। আচ্ছা একটু বোর্ডে দেখি স্যার, এখানে যদি বুঝতে সমস্যা হয় একটু পড়ে দেখি। এ বি টু, এ বি টু, এখানে আমরা দেখতে পাচ্ছি এ যোজনী 2, সেজন্য এর উপর চার্জ লিখছি 2 প্লাস, বি এর যোজনী 1 বলে বি এর উপর চার্জ হচ্ছে -1। এখন সংখ্যা মিলাতে গিয়ে আয়নের সংখ্যা মিলাতে গিয়ে এ আছে একটা, 1 দিলাম, এখানে দুইটা আছে বলে 2 দিলাম, তার মানে আমি 1 মোল এ বি টু, এই পুরোটা মিলে হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল এ বি টু থেকে আমি 1 মোল এ প্লাস পাচ্ছি, যেহেতু এখানে সহগ আছে 1, সেজন্য 1 মোল এ প্লাস পাচ্ছি এবং 2 মোল বি মাইনাস পাচ্ছি। তাহলে এখানে যদি আমাকে দ্রাব্যতা এখন S দেওয়া হয়, তাহলে S থেকে আমি পাবো এখানেও S মোল, এখানে 2S মোল, যেহেতু এখানে 1 মোল থেকে 2 মোল পাইছি, তাই S মোল থেকে 2S মোল বি মাইনাস পাবো। এটা কি বুঝছি নাকি সমস্যা আছে? স্যার বুঝছি। বুঝছি। তাহলে এখন দেখো তো আমাদের
দ্রাব্যতাগুলো পাইছি, এখন আমার দ্রাব্যতা গুণফল কেএসপি সমান কি হবে স্যার? কেএসপি সমান তাহলে কি হচ্ছে এই দুইটা আয়নের দ্রাব্যতার গুণফল, তাহলে কেএসপি এটা সমান হচ্ছে A2 প্লাস এর দ্রাব্যতা ইনটু B মাইনাস এর দ্রাব্যতা। এখন দেখো স্যার আমি বলছি যে সহগ যেটা থাকবে সেটা পাওয়ার হিসেবে আসবে, কেন আসবে সেটা আমরা চতুর্থ অধ্যায়ের মধ্যে দেখব বিস্তারিত। একটা সূত্র আছে ভরক্রিয়া সূত্র, সেখান থেকে দেখব। এখন আপাতত মনে রাখি যে সহগ যেটা থাকবে সে সহগটা তাদের পাওয়ার হিসেবে আসবে। তো সহগ যদি পাওয়ার হিসেবে আসে আমি এতটুকু লিখছি। এখন দেখো আমরা A প্লাস এটার দ্রাব্যতা পাইছি S, S বসালাম, আর B মাইনাস এর দ্রাব্যতা পাইছি 2S, সেজন্য এখানে 2S, আর এখানে পাওয়ার আছে বলে পাওয়ারটা বসছে। তো আমরা সবগুলো গুণ করে একসঙ্গে পাবো 4S কিউব। এটাতে কারো সমস্যা আছে না? দেখো তো সমস্যা নেই। স্যার বি মাইনাস লিখছেন কেন? B মাইনাস বুঝিনি স্যার, B মাইনাস কেন লিখছি মানে এই যে B মাইনাস লিখছে যে আয়নগুলোর পরমাত্রা গুণফল না, টু লেখেন না। 2 লিখে দিয়েছে স্যার, 2 তে যে সহগটা বসে যে পাওয়ার হিসেবে আসবে, সহগ যেটা থাকে সেই সহগটা পাওয়ার হিসেবে বসে। যেমন এখানে সহগ হচ্ছে 1, সেজন্য 1 এখানে 1টা দিনে যাচ্ছে, 1 দিতে পারতাম দিনে। সহগগুলো তাদের পাওয়ার হিসেবে আসে। আমাদের সংখ্যাটা একটু দেখে নিও যে উপাদান আয়নগুলোর ঘনমাত্রা ঘাত সহ গুণফল, তার মানে তাদের সহগ যেগুলো থাকবে সেগুলোর পাওয়ার সহ আমরা গুণ করব, সহগগুলোকে পাওয়ার হিসেবে নিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে এই দুটোকে পাইছি আমরা। দেখো বি মাইনাস বসাচ্ছি, বি মাইনাস এখানে পাশের সহগ ছিল 2, সেজন্য 2টা পাওয়ার হিসেবে আসছে। কেন আসছে স্যার সেটা ওই যে বললাম চতুর্থ অধ্যায়ের মধ্যে আমরা বিস্তারিত করব, একটা সূত্র আছে ভরক্রিয়া সূত্র। তো এখানে বি মাইনাস বসাচ্ছি, এবং বি মাইনাস এর দ্রাব্যতার মান হচ্ছে 2S, সেজন্য এখানে 2S বসাচ্ছি, 2S এর উপর আসছে সব মিলিয়ে পাচ্ছি 4S কিউব। তার মানে এই B2 টাইপের কোনো যৌগ যদি আমাদেরকে দেওয়া হয় তখন তার দ্রাব্যতা গুণফলের মানটা হবে 4S কিউব। এখন এই B2 টাইপের যৌগ কি কি আছে উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে আছে যে ক্যালসিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা লেড আয়োডাইড, এই ধরনের যৌগগুলো হচ্ছে AB টাইপের যৌগ, AB2 টাইপের যৌগ। একটা ক্যাটায়ন দুইটা আয়ন। দেখো এগুলো কি AB2 টাইপের যৌগ বলা যায় যেগুলো দেওয়া আছে স্ক্রিনে? বলা যায় স্যার? আচ্ছা, তো এখন দেখো AB2 এবং A2B এগুলো কিন্তু একই কথা। যদি তোমাদের বাই চান্স পরীক্ষায় আসে তখন সেক্ষেত্রে কি করবে? দেখো দ্রাব্যতা গুণফলের মানটা সেম আসবে। যদি AB2 টা বুঝি তাহলে দেখো তো A2B যদি আমাদেরকে দেয় A2B, যেমন একটা উদাহরণ হতে পারে এরকম, যেমন ধরো সোডিয়াম অক্সাইড Na2O, তাহলে A দুইটা B একটা। তো এই ধরনের যৌগের মধ্যে A2B যদি আমি করি, A2B এর মধ্যে দেখা যায় A2B এটা ভাঙলে দেখো এখানে A এর যোজনী 1, B এর যোজনী 2, তাহলে A এর উপর হচ্ছে +1, B এর উপর হচ্ছে 2-, তাহলে এখানে A দুইটা বলে 2A প্লাস, আর এখানে B একটা। তাহলে এখানে 1 মোল থেকে যদি আমরা এটার মতো করে লিখতে যাই 1 মোল AB2 থেকে এখানে 2 মোল পাবো, এখানে 1 মোল। তাহলে এখানে 2S, এটা হলো S, এখানে 2S, তখন এটাও যে এরকম 2S স্কয়ার, আর এখানে হবে S, দুটো মিলে আবার 4S কিউব। এটা বুঝতে পারো না কে কে? দেখো তো স্যার বুঝছি। তাহলে আমাকে AB2 দিক বা A2B দিক যেটা দিক তাদের জন্য দ্রাব্যতা গুণফলের মানটা সেম আসবে, বুঝছি? তাহলে আবার আসা যাক এরপরে আমাদের AB3 টাইপ। AB3 টাইপ মানে একটা ক্যাটায়ন তিনটা আয়ন থাকবে। যেমন ধরি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একটা অ্যালুমিনিয়াম তিনটা ক্লোরিন, তাহলে এই ধরনের যৌগগুলো হচ্ছে AB3 টাইপের যৌগ। ঠিক আছে, একটা ক্যাটায়ন তিনটা আয়ন থাকে, তাহলে AB3 টাইপের যৌগগুলো আয়নিত হবে, আয়নিত হওয়ার পরে একই রকম দেখো AB2 টা বুঝলে AB3 টা পারবে। স্ক্রিনের মধ্যে আছে, পারো কিনা দেখো, যদি না পারো বলো, বুঝিয়ে দিচ্ছি। একটু দেখো, না পারলে বলবো। স্যার পারবো AB3 টা।
AB3 টা পারা যাবে। আচ্ছা এখন যদি তোমাদেরকে আমি একটা কাজ দিই A2B3, দেখি এটা পারবে না, নিজেরা করো। A2B3 টাইপের যোগ, তোমাদের যেটা দিচ্ছি সেটা হচ্ছে A2B3। তাহলে এই টাইপের যোগের জন্য KSP এর রাশিমালাটা কিরকম হবে দেখি পারো কিনা, একটু চেষ্টা করো, না পারলে আমার এখানে করা আছে আমি শো করব, আগে নিজেরা ট্রাই করো। স্যার কোনটা করব? হ্যাঁ স্যার। স্যার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা করব? না স্যার A2B3, এই যে আমি বোর্ডের মধ্যে লিখে দিয়েছিলাম, ভিডিও তো অফ করে দিয়েছি, A2B3 টাইপের যোগ। স্যার বোর্ড দেখা যায় না তো। A2B3 এই টাইপের যোগের জন্য KSP এর রাশিমালাটা কিরকম হবে? চেষ্টা করো, না পারলে করে দিচ্ছি। এটা রাশিমালা হবে 108 ইন্টু S⁵ ভেরি গুড। কে করছে? কে বলছে দেখি? স্যার অনন্যা। অনন্যা, ভেরি গুড। 101 নাকি? স্যার অনন্যা। হ্যাঁ 101, আইডি 101। জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে রেজাল্ট 108 অর্থাৎ 108 S⁵ এরকম আসছে। জি স্যার। না স্যার 5 জি আছে, স্যার 5 আছে পাওয়ার। S⁵ আসছে। জি হ্যাঁ স্যার। S⁵ বাকিটা চেষ্টা করো, 1 মিনিট সময়, যদি না পারো আমি দেখাচ্ছি এটা। স্যার এটা কি গ্রুপে দিব? না স্যার লাগবে না, নিজেরা চেষ্টা করুক, না পারলে এখানে শো করতেছি আমি। কত আসছিল? 108 S⁵, অর্থাৎ 108 S⁵। আর কেউ কি মিলাতে পারছো? জি স্যার পারছি। আচ্ছা দেখো তাহলে যারা একটু বুঝতে জি, সমস্যা স্যার। হয়েছে তারা দেখো, ভাঙাটাকে এভাবে লিখছো, জি স্যার। আয়নটা এভাবে জি হবে, স্যার। এরপর এখান জি থেকে স্যার। হুম, জি স্যার। যেমন ধরো তোমার একটা উদাহরণ হিসেবে দিল যে ক্যালসিয়াম ফসফেট, পারবো? স্যার তাহলে পারবো। আচ্ছা স্যার আমাদেরকে স্যার তাহলে আমারটা শুধু 3s স্কয়ার দিয়ে দিছে, আমি কিউবটা বলে দিও। আচ্ছা, তো আমাদেরকে এখন কি যে কোনো টাইপের যৌগ দিয়ে গেছে আমরা দ্রাব্যতা গুণফল নির্ণয়টা পারবো? জি স্যার। পারা যাবে স্যার, কোনো সমস্যা নেই জি স্যার। স্যার। এখন দেখো এখানে আমি স্যার। A2B3 দিছি বা A3B2 দিক, সেম কথা, সেম রেজাল্ট আসবে। বা AB3 ক্ষেত্রে যেটা বললাম AB3 দিতে পারে বা A3B দিক, কোনো সমস্যা নেই। ঘাবড়ে যাবো? আচ্ছা আচ্ছা স্যার, তাহলে একটা ম্যাথ দিচ্ছি, দেখি এটা পারে কিনা। এই যে রাশিমালা যেগুলো করছি AB, AB2, AB3 বা A2B3 দিয়ে যেগুলো করছে সেগুলো দিয়ে দেখি একটা গাণিতিক সমস্যা পারে কিনা। একটু বোর্ডের দিকে তাকাই, এটা কার্সরটা ডিস্টার্ব করে। তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 4.484 into 10⁻³ গ্রাম পার লিটার।
বলে কেএসপি কত? দেখি স্যার এটা একটু পারে কিনা। এখানে অবশ্য আরেকটা কাজ আছে, সেই কাজটা দেখি পারো কিনা নিজে থেকে। প্রশ্ন আমি পড়ছি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 4.484 ইনটু 10⁻³ গ্রাম পার লিটার হলে কেএসপি কত? তার দ্রাব্যতা গুণফল কত নির্ণয় করতে বলছে। তো আমি একটু হেল্প করার জন্য বলতে পারি যে এখানে দ্রাব্যতাটা আমাকে দেওয়া আছে গ্রাম পার লিটারে, কিন্তু আমরা দ্রাব্যতা গুণফলের সময় মোল পার লিটারটা ইউজ করি। তো এই জন্য আমরা দ্রাব্যতাটাকে গ্রাম পার লিটার থেকে ফার্স্টে মোল পার লিটারে কনভার্ট করব। ফার্স্টে গ্রাম পার লিটার থেকে এটাকে মোল পার লিটারে নাও। মোল পার লিটারে নেওয়ার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এই পদার্থের আণবিক ভর দিয়ে ভাগ করব। গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার আসার সময় আণবিক ভর দিয়ে ভাগ, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত আসে সেটা দিয়ে ভাগ করে দিয়ে আগে মোল পার লিটার করব। মোল পার লিটার থেকে এরপরে দ্রাব্যতা গুণফল নরমাল নিয়মে করে যাব। এখনো প্রায় 10 মিনিটের মতো সময় আছে, দেখি পারো কিনা। ট্রাই করতে থাকো, আমি না পারলে করে দিব। সময় দিলাম, কতক্ষণ লাগবে? 4 মিনিট। 4 মিনিটের মধ্যে দেখি পারো কিনা। স্যার এটা কি করতাম এখন? হ্যাঁ এখন করে দিবা। তাপমাত্রায় দিচ্ছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কি জানো? .982 একবার 27 ধরতে পারি, 26.98 না ধরে 27। এটার মতো করে ভেঙে লিখবা, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটার মতো করে ভেঙে লিখবা। প্রথমে দ্রাব্যতাটা নির্ণয় করো, দ্রাব্যতা নির্ণয় করার পরে এটার মতো করে করবা। শর্টকাটটা করবা এমসিকিউর জন্য। শর্টকাট বলতে তোমার যদি দ্রাব্যতা গুণফল এটা এমসিকিউ তে আসে, তাহলে এটা যেহেতু এ কোন টাইপের যোগ স্যার? এটা AB3 টাইপ। 2.94 AB3 বলে আমরা জানি দ্রাব্যতা গুণফল 27 এমসিকিউ তে আসলে সরাসরি করে দিবা 27 দিয়ে। কিন্তু যদি সিকিউ তে আসে তখন সেক্ষেত্রে এভাবে ভেঙে করতে হবে। এখানে স্ক্রিনের মধ্যে যেটা দেওয়া আছে এটার মতো করে ভেঙে লিখতে হবে। স্যার 2.9494 ইনটু 10⁻11 আসছে, হইছে কিনা? সরি স্যার, স্যার 2.9494 ইনটু 10⁻11 আসছে, হইছে কিনা বুঝছেন? ফাইনাল রেজাল্ট জি স্যার। দেখি স্যার আর কারো কি এরকম আসে কিনা দেখি। 2.94 10⁻11 বলছো তুমি, দেখি বাকিরা এরকম পায় কিনা। অ্যালুমিনিয়াম হচ্ছে 27 আর এখানে 17 51 51 আর 27 78। প্রথমে এই অংশটা করতে হবে, যারা এখনো করতে পারোনি তাদের জন্য। প্রথমে এই অংশটা করবা এভাবে, এরপরে স্ক্রিনে যেটা দেওয়া আছে এটার মধ্যে করে ভেঙে করবা।
স্যার ওটা 10 ইনভার্স 11 না 10 ইনভার্স 16। 10 ইনভার্স 16 মানে 2.94 into 10 ইনভার্স 16। জি স্যার। ওকে, সিক্সটিন কিভাবে আসবে স্যার? এখানে পাওয়ার 4 না, না স্যার। স্যার এখানে s টু দি পাওয়ার 4 যে পাওয়ার 16 এটা তো মনে হয় আসবে না স্যার, আমার এখানে ক্যালকুলেটর নেই, তো 16 তো আসবে না স্যার। এটা কেটে দিয়ে ভাগ করলে এটা কেটে দিয়ে না স্যার এটা না তো, এটার আনসার না স্যার, আমি টোটাল আনসার বলছিলাম। হ্যাঁ স্যার টোটাল আনসারের কথা আমি বলতেছি। আগে বলতো এটা দিয়ে এটা কেটে দিয়ে ভাগ করলে কত আসে? স্যার 1.70 into 10 inverse সরি স্যার, 1.70 into 10 inverse 3 না? 1.79 into 10 inverse 72 স্যার। আচ্ছা যাই হোক, তো সেটাকে যদি আমরা স্যার পাওয়ার 4 করি এটা আরো বেশি আসার কথা না স্যার? 11 16 কিভাবে আসবে? একটু ভালো করে দেখো, এটাকে ভাগ করলে স্যার ফার 4 হবে। স্যার না, আমারও স্যার, 2.93 into 10 inverse 16 আসছে। স্যার আচ্ছা এটা ভাগ করলে পাওয়ারটা কত আসে 4.48 বলতো? 10 আচ্ছা ইনভার্স 11 কেন স্যার? স্যার 10 ইনভার্স 20। সরি 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 স্যার ওখানে 10 ইনভার্স আচ্ছা 3 আমার না? হ্যাঁ হ্যাঁ স্যার আমার একটু ভুলেছে, এজন্য বলি কিভাবে হচ্ছে এটা। হ্যাঁ ঠিক আছে বাস 10 ইনভার্স 3, তাহলে এখানে 10 ইনভার্স কত আসবে স্যার এটাতে? স্যার তাহলে আসে 5.7487 into 10 ইনভার্স 5। 5.74 into 10 inverse 5। আচ্ছা 5.74 into 10 inverse 5 মোল পার লিটার। তো এটাকে যদি স্যার পাওয়ার 4 করি তাহলে কত আসবে? 1.092 হ্যাঁ 1.092 into 10 inverse 17। 17, হ্যাঁ এরকম কাছাকাছি আসবে। পাওয়ার 4 করে 4 5 20, 20 এর কাছাকাছি দেখো। তো তারপর 27 দিয়ে গুণ দিলে হচ্ছে 2.947 into 10 inverse 16 আসতেছে। আচ্ছা আমার জি পুরোটা স্যার, আমি পুরোটা না করে সরাসরি ভাবে বলে দিচ্ছি যে কেএসপি সমান 27 s টু the 4, তাহলে 27 into 5.74 into 10 inverse 5, এটার উপর পাওয়ার 4। রেজাল্টটা কত বলছো? স্যার 2.947 into 10 inverse 16। 2.947 10 inverse 16। 2.94 into 10 inverse 16। 4 5 20, 20 এর কাছাকাছি 16। হ্যাঁ ঠিক আছে আসতে পারে এরকম, তাহলে পারা যাবে তো এই নিয়মের আসলে। স্যার আচ্ছা তো তোমরা এটার মতো করে বইতে অনেকগুলো পাবে, প্র্যাকটিস করিও, আর যদি কোনোটাতে আটকে যাও আমাকে বলিও, ঠিক আছে? আমরা আগামী দিন আরো কয়েকটা নিয়মের ম্যাথ দেখবো ধাপা অংশ থেকে, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই, সময় মনে হয় শেষ। তো এই নিয়মে প্র্যাকটিস করিও, যদি কোনো সমস্যা হয় তাহলে বলিও, ঠিক আছে স্যার? খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।